Hello, Assalamu alaikum everyone. This is Sabrima Sumaya, your writing instructor from QED IELTS. আজকে আমরা কথা বলবো কিভাবে এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের স্কোরটাকে ব্র্যান্ড 8.5 এ নিয়ে যেতে পারি। আমরা অনেকে IELTS পরীক্ষা দিতে চাচ্ছি বা হয়তো প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি, কিন্তু জানি না আমাদের জার্নিটা কিভাবে শেষ করব বা কোথা থেকে কোথায় নিয়ে যাব, কিভাবে আমাদের স্কোরটাকে আরেকটু বাড়াবো। আজকে আমাদের এই গাইডলাইন যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন, আশা করি আপনার স্কোরটা অনেক ভালো হবে, আপনি 8.5 পাবেন। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। দেখুন, আমাদের সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমরা লিখতে শুরু করি কিন্তু আমরা জানি না যে কিভাবে লিখব। সবথেকে বড় ভুলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাকচারটা মেনটেন করে রাখা। হয়তো আমরা প্র্যাকটিস করছি, প্রতিদিন প্র্যাকটিস করছি, কিন্তু এক্সাম হলে যে সব কিছু গুলিয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হতেই পারে। কারণ এক্সাম হলে বাড়তি একটা মানসিক চাপ থাকে। সো এই চাপ থেকে আমরা যে ভুলটা করে ফেলি যে আমাদের স্ট্রাকচারগুলো এলোমেলো হয়ে যায়, বা আমরা যে প্রিপারেশনে ক্লাসগুলো করেছি বা সব কিছু বাসায় প্র্যাকটিস করেছি, সব কিছুই মোটামুটি ভুল হয়ে যায়। সো প্রথমেই আমাদের যে জিনিসটা ফলো করতে হবে, আমাদের যেন স্ট্রাকচারটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় এবং আমাদের মেন্টাল স্ট্রেসগুলো যেন বেশি না হয়ে যায়। তো চলুন আমরা এই জন্য একটা সিক্রেট ট্রিক ফলো করব, সেটা হচ্ছে 3 লেয়ার প্যারাগ্রাফ ফ্রেমওয়ার্ক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে দেয়া আছে 3 লেয়ার প্যারাগ্রাফ ফ্রেমওয়ার্ক। সো এই 3 লেয়ার প্যারাগ্রাফ ফ্রেমওয়ার্কটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্কোর অনেকটাই আপ হয়ে যাবে, 8.5 থেকে 9 হয়ে যাবে। সো চলুন আমরা দেখি যে এই 3 লেয়ার প্যারাগ্রাফ ফ্রেমওয়ার্কটা আসলে কি। সো এই ফ্রেমওয়ার্কটার ভেতর হচ্ছে আমরা 3টা লেয়ার পাবো। ফার্স্টের লেয়ারটাতে থাকছে হচ্ছে টপিক প্লাস পজিশন। এখন টপিক প্লাস পজিশন জিনিসটা কি? ধরুন প্রশ্নে একটা টপিক দেয়া আছে, সেই টপিকটার সাথে আপনি কতটা যুক্তিগতভাবে মিল রাখছেন বা দ্বিমত পোষণ করছেন। এখন আপনি যদি সেই টপিকটার সাথে আপনার মতামতটাকে প্রকাশ করেন যে না, আপনি এটার পক্ষে কথা বলছেন, তাহলে লেয়ার 1টাতে আপনি ক্লিয়ারলি সেই জিনিসটাকে আলোচনা করে দিবেন, একদম তুলে ধরবেন। এবং লেয়ার 2তে যখন আমরা যাব, এই জিনিসটার পক্ষে আপনি যে কথা বলছেন সেটার এক্সপ্লেনেশনটা এই লেয়ার 2টাতে থাকবে, এবং সাথে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিব যে না, আমরা যে কথাটা বলেছি এই কথাটা আসলেই ঠিক, তার প্রমাণ সহ একটা এক্সাম্পল থাকবে। কারণ আপনি যখন একটা প্রমাণ ব্যবহার করছেন তখন আপনার কথাটা, যুক্তিটা আরও সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে এবং বেড়ে যাচ্ছে আপনার যৌক্তিকতা। লেয়ার 3তে যে একটা লিঙ্কিং সেন্টেন্স থাকবে, সাথে হচ্ছে যে আউটকামটা থাকবে, সেটা আমরা সংযুক্ত করে দিব। এখন লিঙ্কিং সেন্টেন্সটা কি? লিঙ্কিং সেন্টেন্স হচ্ছে যেটা কিনা দুইটা সেন্টেন্সকে সুন্দর মতো লিঙ্ক করে। যেমন ধরুন দেয়ার ফর, ফার্দার মোর, অ্যাজ ওয়েল এস, এভাবে বেশ কিছু লিঙ্কিং ওয়ার্ড আমরা ইউজ করব। সো এই জিনিসটা আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন যখন আমরা পরের স্লাইডে আরও সুন্দর করে এক্সপ্লেনেশনটা দিব। এবং আপনি যখন এই 3টা রুল ফলো করবেন, আপনার খাতা দেখে এক্সামিনার অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। সো চলুন আরও বিস্তারিতভাবে জিনিসটা আমরা বুঝি। দেখুন, এটা হচ্ছে টাস্ক 2। সো টাস্ক 2তে আমরা দেখব যে এই জিনিসটা কিভাবে আমরা হচ্ছে অ্যাপ্লাই করছি। Some people think that the best way to increase road safety is to increase the minimum legal age for driving cars or riding motorbikes. To what extent do you agree or disagree? So আমাদের প্রশ্নে আমাদেরকে বলছে আমরা কতখানি অ্যাগ্রি করছি or disagree করছি, ঠিক আছে? এখন আপনি যদি অ্যাগ্রি করেন এই প্রশ্নটার সাথে, তাহলে আপনার সবথেকে ক্লিয়ার পজিশন হবে অ্যাগ্রির দিকে, যেটা কিনা আমরা এখানে বলেছিলাম যে টপিক প্লাস পজিশন। সো আমরা এই টপিকটার সাথে আমরা অ্যাগ্রি করতেছি, সো আমাদের এখানে অ্যাগ্রির দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে? দেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। দেখেন
এখানে বলা শুরু করেছে রোড সেফটি হ্যাজ বিকাম এ মেজর কনসার্ন ইন মেনি কান্ট্রিজ while some argue that raising the minimum driving age is the most effective solution, I partially agree with this view. এই যে দেখুন agree with this view, ঠিক আছে, আমরা এই লাইনটাতে চলে যাচ্ছি agree with this view। তারপরে এটাকে ফার্দারমোর এক্সপ্লেইন করছি কিভাবে আমরা, যে বিকজ although it can reduce accidents, other measures are equally important. So আমাদের এইখানে যে সেকেন্ড লেয়ারটা ছিল এক্সপ্লেনেশন প্লাস এক্সাম্পল, আমরা খুব ভালো মতো এই জায়গাটাতে সেকেন্ড লেয়ারের প্রয়োগটা পেয়ে যাচ্ছি, যে আমরা এখানে শুধু এগ্রি করছি না, ফার্দারমোর আমরা এটাকে এক্সপ্লেইন করতেছি, ঠিক আছে। সো এখানে আপনারা একটা জিনিস যেটা করতে পারেন, এখানে যে পার্শিয়ালি কথাটা লেখা আছে আমরা এটার সাথে ডিসএগ্রি করতে পারি, ঠিক আছে, এই কথাটা আমরা ইউজ করব না, কারণ আমরা যখন পার্টটা লিখতেছি আমাদেরকে আইদার স্ট্রংলি অ্যাগ্রিতে থাকতে হবে আর স্ট্রংলি ডিসএগ্রিতে থাকতে হবে। মাঝখানে আমরা এই দুইটার মাঝ বরাবর কোনো কিছুতে আমরা কখনোই থাকতে পারবো না। আমাদেরকে অলওয়েজ এটা মনে রাখতে হবে, হয় আমরা স্ট্রংলি অ্যাগ্রি করব আর আমরা স্ট্রংলি ডিসএগ্রি করব। আমরা কখনো মাঝামাঝি কোনো কিছুতে কখনো থাকবো না, এটা অবশ্যই মনে রাখতে হবে, কেমন? সো চলুন তারপরেরটা আমরা দেখি, ঠিক আছে। সো আমরা যদি আর একটু রিক্যাপ করি, আমাদের তারপরে কি ছিল, এই পার্টটা ছিল, দেখুন সেটা হচ্ছে গিয়ে আমরা যখন 3 নম্বরে চলে আসতেছি, একটু নোটিস করুন আমাদেরটা, রাইজিং দ্য লিগাল ড্রাইভিং এজ ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ রোড সেফটি, ঠিক আছে। তারপরে দেখুন এই যে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে আমাদের রোড সেফটিটাকে। ইয়াঙ্গার ড্রাইভার্স অফেন ল্যাক দ্য maturity and experience needed to handle complex traffic situation. For example, দেখুন আমরা যে এখানে এক্সাম্পলের কথাটা বলছিলাম আমাদের যে লেয়ারে, আবার আরেকটু রিক্যাপ করব, সরি লেয়ার 2তে যেটা ছিল আমাদের এক্সপ্লেনেশন প্লাস এক্সাম্পল যেটা ছিল, এই তো আমাদের এক্সপ্লেনেশন তো আমরা পেয়ে গিয়েছি এখানে, প্লাস এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিয়ে আমরা লেয়ার 2-র যে সেকেন্ড পার্টটা ছিল এক্সাম্পলের পার্টটা সেটা শুরু করলাম, ঠিক আছে। সো এক্সাম্পল স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য ইউকে শো drivers aged 17 to 21 involved in 30% more in accidents than those over 25. এই যে দেখুন আপনি যে এতক্ষণ থেকে বলতেছিলেন যে না, যে রোড সেফটিটাকে ইমপ্রুভ করবে যদি আমরা এই স্টেপটা হচ্ছে ফলো করি, ঠিক আছে। এই যে আমরা এখানে বলতেছিলাম স্ট্রংলি অ্যাগ্রি, এখন আপনি যেটা স্ট্রংলি অ্যাগ্রি করতেছেন যেটা হচ্ছে গিয়ে রোড সেফটিটাকে বাড়াবে, তো এটার হচ্ছে প্রমাণটা কি, আপনার কথা মানুষ কেন বিশ্বাস করবে, ঠিক আছে। সো আপনার কথা এই জন্য বিশ্বাস করবে কারণ এই যে আপনি একটা এক্সাম্পল দিয়ে দিলেন সুন্দর করে, যে এই কারণে আপনার হচ্ছে গিয়ে এই স্টেপটা খুব কাজে দিতে পারে। সো এই যে আপনি যে এক্সাম্পল দিয়ে জিনিসটা প্রমাণ করে দিলেন, দ্যাটস ওয়াই আপনার লেখাটা আরও সুন্দরভাবে উপস্থাপিত হলো, পাশাপাশি আপনার লেখায় আরও অনেক বেশি যৌক্তিকতা আসলো। সো দ্যাটস ওয়াই আপনি যখন এভাবে সুন্দর করে এক্সাম্পলগুলোকে ইউজ করবেন তখন আপনার লেখার ব্যান্ড স্কোরটা আরও বেড়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে আপনি যে এক্সাম্পলটা ইউজ করতেছেন সেটা লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। যদি আপনার এক্সাম্পল হচ্ছে লেখার সাথে কোনো মিল না থাকে তবে ওই এক্সাম্পল দিয়ে আসলে কোনো লাভ নেই, উল্টা আপনার স্কোরটাও ভালো আসবে না। এখন দেখুন লেয়ার 3-তে আমরা কি বলতেছি, দেয়ারফর, এই যে এই দেয়ারফরটা কি, এই দেয়ারফরটা হচ্ছে আপনার এই যে লিঙ্কিং, সরি আমরা যে এখানে বলেছিলাম এই যে লিঙ্কিং সেন্টেন্স, আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি,
ঠিক আছে, এই যে লিঙ্কিং সেন্টেন্সটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটা দিয়ে এখানে আমরা কনক্লুশনে যাচ্ছি। ইনক্রিজিং দ্য এজ লিমিট উড আনডাউটলি সেভ মেনি লাইফস। সো এভাবে 3টা লেয়ার আপনি যদি মেনটেন করেন, প্রথমে ইন্ট্রোডাকশন থাকতেছে, আমরা আরেকটু রিক্যাপ করব। সো আপনার টপিকটাতে থাকছে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সো ওখানে আপনি আপনার পজিশনে যেখানে অ্যাগ্রি করতেছেন যে সেফটিগুলোকে ইমপ্রুভ করা দরকার, সো আপনি এখানে এগ্রিমেন্টে চলে যাচ্ছেন, ডিসএগ্রিতে না যেয়ে। সো আপনার পজিশনটা আপনি ক্লিয়ার করতেছেন, অ্যান্ড দেন লেয়ার 2তে আপনি কেন বলতেছেন সেটা এক্সপ্লেইন করতেছেন, সাথে আপনার সুন্দর করে এক্সাম্পল থাকছে। এক্সাম্পল দেওয়ার পরে আপনার লেখাটা আরও বেশি স্ট্রং হয়ে যাচ্ছে, এবং তারপর লেয়ার 3তে চলে যাচ্ছেন যেখানে কিনা আপনার একটা লিঙ্কিং সেন্টেন্স থাকছে এবং আউটকাম বা আপনার এই জিনিসগুলোর এগ্রিমেন্টে যে স্টেপগুলো আপনি নিচ্ছেন তার আউটকামটা আসলে কীরকম হবে সেটার পক্ষে একটা সেন্টেন্স থাকছে। এখন এটা তো আমরা কথা বললাম হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 নিয়ে। সো আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশনটা ছিল, ইন্ট্রোডাকশনে যেটা থাকছে হচ্ছে আপনার প্যারাফ্রেজিং থাকছে, প্রশ্নটার প্যারাফ্রেজিং থাকছে, আমরা সকলেই জানি, রাইট? এবং তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম আমরা বডি প্যারাগ্রাফ 1-এ, যেখানে আমরা দেখলাম আমরা সুন্দর করে কিছু লেয়ার আমরা অ্যাপ্লাই করেছি। এখন বডি প্যারাগ্রাফ 2-তে আমরা কি করব? বডি প্যারাগ্রাফ 2-তেও আমাদের হচ্ছে লেয়ারগুলো অ্যাপ্লাই করব, বাট ওখানে থাকবে হচ্ছে কাউন্টার অ্যাগ্রিমেন্ট। লাইক আমরা তখন অ্যাগ্রি করেছি, এখন আমরা ডিসঅ্যাগ্রি নিয়ে কথা বলবো। তবে অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ডিসঅ্যাগ্রিমেন্টের যে পয়েন্টগুলো থাকবে সেটা যেন কোনোভাবেই অ্যাগ্রিমেন্টের পয়েন্টগুলোকে ছাপিয়ে না যায়, ঠিক আছে? অর্থাৎ আপনার ডিসঅ্যাগ্রিমেন্টের পয়েন্টগুলো যেন বেশি স্ট্রং না হয়ে যায় আপনার অ্যাগ্রিমেন্টের পয়েন্টের থেকে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে পয়েন্টে কথা বলছেন সেটা কখনোই উইক হওয়া যাবে না। সো এইভাবে আমরা হচ্ছে বিপি 2টা শেষ করব। এখন বিপি 2 শেষ করার পরে তারপরে কি থাকছে? তারপরে থাকছে হচ্ছে আমাদের কনক্লুশন থাকছে। সো আমাদের স্ট্রাকচারটা হবে ইন্ট্রোডাকশন, বিপি 1, বিপি 2, দেন কনক্লুশন। সো আমরা এই পুরোটার মধ্যে যদি আমাদের এই ফ্রেমওয়ার্কটাকে বা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, আমাদের লেখা অনেকটাই ভালো হয়ে যাবে। সো দেখুন, এর মধ্যে শুধু যে আমরা ফর্মুলা ব্যবহার করব তাই না, সো আমাদের যে আরও কিছু পার্ট আছে যেটা কিনা ফলো করে আপনাকে স্কোর দেয়া হবে, সেটা হচ্ছে কোহিশন, লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ। সো এই জিনিসগুলো আপনি সাথে সাথে অ্যাপ্লাই করবেন এবং আপনার লেখা দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমরা তো কথা বললাম টাস্ক 2 নিয়ে, এখন টাস্ক 1-এর ক্ষেত্রে কিভাবে জিনিসটা হবে আসুন। সো টাস্ক 1টা হচ্ছে গিয়ে টাস্ক 2-এর থেকে একটু আলাদা। টাস্ক 2-তে আপনি মন চাইলে ক্রিয়েটিভিটি দেখাতে পাচ্ছেন, মন চাইলে অনেক কিছু লিখতে পারতেছেন, বাট টাস্ক 1-এ আমাদের কিন্তু একটা লিমিট থেকে যাচ্ছে। আমরা এখানে বানিয়ে বানিয়ে কোনো কিছুই লিখতে পারবো না। প্রশ্নে যতটুকুই দেয়া থাকবে আমাদেরকে সেখান থেকেই নিজেদের মতো করে গুছিয়ে লিখতে হবে, এবং টাস্ক 1 কিন্তু একটু ক্রিটিক্যাল। সো টাস্ক 1-এর স্ট্রাকচারটাও কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? এখানে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গ্রুপড ডেটা টেকনিক। এখন এই গ্রুপ ডেটা টেকনিকটা কি, এই জিনিসটা অনেক স্টুডেন্টই বুঝতে পারে না, তারা এই জায়গাটাকে গুলিয়ে ফেলে, ঠিক আছে? সো আমরা তো ফার্স্টে হচ্ছে গিয়ে একটা ইন্ট্রোডাকশন দিব, যেখানে হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নটার প্যারাফ্রেজিং থাকবে, এটা সকলেই আমরা জানি। এটা পার্ট 2-তেও সেম থাকতেছে। সো পার্ট 1-এ, তারপর পার্ট 1-এ যেটা হচ্ছে আমরা একটা প্যারাফ্রেজিং করতেছি, করার পরে হচ্ছে একটা ওভারভিউ আসতেছে। এখন দেখুন ওভারভিউটা আসলে কি? ওভারভিউটা হচ্ছে আপনি যে পুরো প্রশ্নটা দেখলেন, পুরো প্রশ্নটা পড়লেন, এইটা থেকে আপনি কি বুঝলেন,
এখান থেকে আপনার কোন ডাটাটা কোথায় যাবে, আপনি কোন ডাটাটা নেবেন, কোন ডাটাটা নেবেন না, এবং কোন ডেটার প্রতি আপনি বেশি এমফেসিস দিবেন, ঠিক আছে? সো এইভাবে যখন আপনি ডেটাগুলোকে ভাগ করবেন এবং ডেটাগুলো নিয়ে কাজ করবেন, এটাকেই বলছে আপনার গ্রুপ ডেটা টেকনিক। আপনি যত স্মার্টলি এটা করতে পারবেন, আপনার লেখাটা আরও তত ভালো হয়ে যাবে। এখন অনেকেই এই জিনিসটা ভুল করে, সেটা হচ্ছে ওভারভিউতে সমস্ত ডেটা লিখে ফেলে। ওভারভিউতে সমস্ত ডেটা কখনোই লেখা যাবে না, কারণ আপনি যদি ওভারভিউতে সমস্ত লিখে শেষ করে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2তে কী লিখবেন? এখন আসুন আমরা দেখি যে ওভারভিউটা তাহলে কিভাবে হবে, ঠিক আছে? আমরা ওভারভিউয়ের ক্ষেত্রে ফর্মুলা এখানে কিছু ইউজ করব, সেটা হচ্ছে সরি, দেখুন ওভারঅল ট্রেন্ড থাকছে আর কি ফিচার্স থাকছে, ঠিক আছে? এখন আপনি এই গ্রুপগুলা কিভাবে করবেন? আমরা গ্রুপগুলোকে ভাগ করে নেব, 2ভাবে বা 3ভাবে গ্রুপগুলোকে ভাগ করে নেব। সমস্ত গ্রুপ নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, তাহলে লেখাটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমাদের পার্ট 1-এ 150 ওয়ার্ডের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হচ্ছে, ঠিক আছে? সো এইখানে আমরা যেটা করব, ওভারভিউতে যে জিনিসটাকে রাখবো সেটা হচ্ছে ওভারঅল ট্রেন্ড, সবচেয়ে বড় পরিবর্তন। এখন দেখতে হবে পুরো প্রশ্নটার ভেতর আপনার সবথেকে বড় পরিবর্তন কোন জায়গাটায় হয়েছে, সেই জায়গাটাকে অবশ্যই আপনি ওভারভিউতে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখন দেখুন, এরকম হতে পারে, একটা সিনারিও আমরা ইম্যাজিন করি যে একটা পার্কের পিকচার, ধরুন একটা পার্কের পিকচার দেয়া আছে এখানে, ঠিক আছে? পার্কটা 2020 সালে কেমন ছিল, এখন পার্কটা 2025 সালে এসে কেমন হয়েছে বলতে, ধরুন এখানে একটা দোলনা ছিল, এখানে একটা পুকুর ছিল, এখানে একটা স্লাইড ছিল, ঠিক আছে? এখানে একটা আইসক্রিমের দোকান ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল 2025 সালে এসে এই পুকুরটা ভরাট করে ফেলা হয়েছে, এখানে কোনো পুকুর নেই। কেন? কারণ বাচ্চারা এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। সো স্লাইডটা স্লাইডের মতোই ছিল, আইসক্রিমের দোকানটা আর একটু বড় করা হয়েছে, এবং এই জায়গাটাতে একটা গেট করে ফেলা হয়েছে। এখন দেখুন তো এখানে কি পরিবর্তনগুলো আসলো। এখানে যে পরিবর্তনগুলো আসলো আমরা যদি একটু নোটিস করি, এইখানে পুকুরটা ভরাট করে ফেলা হয়েছে, এখানে আইসক্রিমের দোকানটাকে আর একটু বড় করা হয়েছে, এখানে স্লাইডটা স্লাইডের মতোই আছে, এখানে নতুন গেট অ্যাড করা হয়েছে। সো আমরা এই জিনিসটাকে এভাবে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সব থেকে সিগনিফিক্যান্ট যে চেঞ্জটা, সেটা হচ্ছে এই পুকুরটা ভরাট করে ফেলা, ঠিক আছে? এটা একটা পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করছি। পাশাপাশি এখানে আমরা এটা বলতে পারি যে এখানে হচ্ছে গেট এসেছে এবং এটা কোনো পরিবর্তনই আসেনি। এখন এতগুলো, আবার ধরুন এখানে একটা মাঝখানে একটা ফোয়ারা বসানো হয়েছে, ঠিক আছে? এখন এতগুলো পরিবর্তন তো আপনি একসাথে ওভারভিউতে লিখতে পারবেন না, কারণ আপনি যদি সব এখানে দিয়ে ফেলেন তো পরবর্তীতে আপনি কোথায় কোনটা লিখবেন? সো ওভারভিউতে যেটা বলতে পারেন সবচেয়ে বড় পরিবর্তন, সেটা হচ্ছে এখানে যে ফোয়ারাটা নতুনভাবে অ্যাড হয়েছে, এটা আগে ছিল না, ঠিক আছে? আর বলতে পারেন যে এছাড়া আর তেমন একটা কোনো পরিবর্তন আসেনি, যেমন স্লাইডটা ওইরকমই রয়ে গিয়েছে আর পুকুরটা ভরাট করা হয়েছে। এখন আপনি যখন বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাচ্ছেন, তখন এখানে আপনি বলতে পারেন যে 2020 সালে কী অবস্থা ছিল সেটা নিয়ে বলতে পারেন, তারপরে বলতে পারেন হচ্ছে 2025 সালে কী অবস্থা ছিল সেটা নিয়ে বলতে পারেন। এইভাবে আপনি ভাগ করে করে BP1 এবং BP2-তে বলতে পারেন, কিন্তু ওভারভিউতে শুধুমাত্র একটা বা দুইটা ইনফরমেশন রাখবেন, সমস্ত কিছু রাখবেন না। এবং এটা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের টাস্ক 1-এ কিন্তু কোনো কনক্লুশন থাকছে না। এখন আমরা চলুন যদি আরেকটু দেখি, দেখুন এখানে আরেকটা উদাহরণ দেয়া আছে, আমি এতক্ষণ আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছি, এখানে আরেকটা উদাহরণ দেয়া আছে, চলুন দেখি। ধরুন এখানে লাইন গ্রাফ নিয়ে বলা আছে, ঠিক আছে, যেখানে দুইটা দেশের তুলনা করা হয়েছে। আমরা জানি যে লাইন গ্রাফ, পাই চার্ট বা একটু আগে যেটা আমি বললাম সিনারিও থাকে দুইটা চেঞ্জ ভাবে, এভাবে প্রশ্নগুলো আসতে পারে। সো এখন দেখি আমরা লাইন গ্রাফে কি বলা হয়েছে। দেখুন ওভারঅল কান্ট্রি এ, মানে কান্ট্রি এ নিয়ে কথা বলছি আমরা এখানে, এবং কান্ট্রি বি নিয়ে কথা বলছি। সো যেখানে চেঞ্জেস এসেছে, ঠিক আছে? সো আমরা যদি বলি এ
এবং বি দুইটা কান্ট্রি আলাদাভাবে ধরে রাখি। দেখুন যেখানে কান্ট্রি এতে এসেছে হচ্ছে সিগনিফিকেন্টলি আপওয়ার্ড ট্রেন্ড এসেছে, সো এখানে কিন্তু আমরা কিন্তু এটা বলতেছি এটা কিন্তু আমাদের ওভারভিউ পার্টটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওভারভিউ পার্টটা, এটা মনে রাখতে হবে। সো প্রশ্নটা হয়তো বা এরকম ছিল, লাইন প্যারাগ্রাফে দুইটা কান্ট্রি নিয়ে বলা ছিল যেখানে চেঞ্জেস এসেছে, ঠিক আছে। সো কান্ট্রি এবং এ বি এর মাধ্যমে, যেখানে হচ্ছে গিয়ে ইয়াতে কান্ট্রি এতে আপনি দেখতেছেন সিগনিফিক্যান্ট আপওয়ার্ড ট্রেন্ড, অর্থাৎ কান্ট্রি এতে চেঞ্জেস এসেছে সবসময় এরকম হয়েছে জিনিসটা, এটা মনে রাখবেন। এবং ফ্লাকচুয়েশনস দেখা গিয়েছে কান্ট্রি বিতে, অর্থাৎ কান্ট্রি বি এর ক্ষেত্রে জিনিসটা হয়তো বা একটু এরকম ছিল, মানে আপ ডাউন ছিল, কখনো মানে একদম সেম বা স্টেবল কখনো ছিল না, কখনো উঁচু কখনো নিচু, এরকম ফ্লাকচুয়েশনের মাধ্যমে গিয়েছে। দেখুন তারপর এখন আমরা কি করব, আমরা এখন এই ক্ষেত্রে ডেটা গ্রুপিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যদি এটা মেনটেন করে লিখি আমাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাচিভমেন্ট 9 চলে আসবে। এখন দেখুন এই ক্ষেত্রে আমাদের 7 দিনের আমরা একটা অ্যাকশন প্ল্যান আমরা হচ্ছে এখানে রেডি করেছি। সেটা কি, আমরা তো দেখলাম হচ্ছে আপনার কিছু ফর্মুলা দেখলাম, কিছু লেয়ার দেখলাম, এবং কিভাবে কোনটা লিখতে হবে সেটা দেখলাম, তাই তো। এখন শুধু কি শিখলেই হবে, জানলেই হবে, অ্যাপ্লাই করতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 7 দিনের একটা প্ল্যান নিয়েছি, সেটা হচ্ছে ডে 1 এবং 2 আপনি শুধু 3টা লেয়ার ফ্রেমওয়ার্ক মুখস্থ করবেন। আমরা যে লেয়ারটা আপনাকে দেখালাম, যে ফ্রেমওয়ার্কটা আপনাকে দেখালাম, সেটা আগে সুন্দর মতো বুঝবেন এবং এটা মুখস্থ করবেন। মুখস্থ বলতে মনে রাখবেন, ছোটবেলা বাচ্চাদের মতো মুখস্থ করতে হবে এমন না বিষয়টা। সো আমরা যখন এই লেয়ারটা বুঝে যাব, ঠিক আছে, তখন এখন আপনি টাস্ক 2 5টা লিখে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে। এখন যেহেতু কম্পিউটার বেস, তো টাইপিং করে ফেলেন। এরপর ডে 3 to 4 এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের টাস্ক 1-এ ওভারভিউ প্লাস গ্রুপিংয়ে যে প্র্যাকটিসটা আমরা করেছিলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, হ্যাঁ। এবং ডে 5 to 6-এ যে আমরা তো এখানে ভাগ করে করেছি, তাই না, ভাগ করে করেছি। এখন ডে 5 to 6-এ আমরা যাব যে হচ্ছে পুরো টেস্টটা, ঠিক আছে, পুরো টেস্টটা আমরা দিয়ে ফেলবো, অর্থাৎ টাস্ক 2 প্লাস টাস্ক 1 দুইটাই দিয়ে ফেলবো। এখন যেটা টাইমিং ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমরা অনেকেই ভুল করে থাকি। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার লেখা কমপ্লিট হবে না, প্লাস রিভিশনের একটা ব্যাপার থেকে যাচ্ছে। দেখুন টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা সময় দিব 40 মিনিটস এবং টাস্ক 1 এর ক্ষেত্রে আমরা সময় দিব 20 মিনিটস। আমি আবারও বলে দিচ্ছি, টাস্ক 1-এ আপনাদের ডেটা গ্রুপিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা হয়ে যাওয়া মানে আপনার 80% কাজ হয়ে যাওয়া। সো ডে 7-এ হচ্ছে আমরা কোনো হচ্ছে গিয়ে আমাদের মেন্টর বা হচ্ছে গিয়ে আপনি নিজেও অনলাইনে অনেক ব্যবস্থা আছে আজকাল, আপনারা সবাই জানেন, যে কোনোভাবে হচ্ছে আপনার লেখা যেটা আপনি লিখতেছেন সেটা হচ্ছে গিয়ে আপনি চেক করিয়ে নেবেন যে আপনার লেখাটা আপনি ঠিকমতো যাচ্ছেন কিনা। এভাবে যদি আমরা স্টেপগুলা ফলো করি, আমরা আশা করতেছি আপনারা অনেক ভালো একটা স্কোর করতে পারবেন। So that's all for today. Thank you.